Assalamu alaikum. Hello dear viewers and learners. Welcome back in my class. Dear learners, নিশ্চয়ই তোমরা ভালো আছো। তোমাদের আজকে এই সন্ধ্যায় আমার ক্লাসে স্বাগতম। আমরা আজকে নেরেশন সম্পর্কে আলোচনা করব, যা তোমরা অলরেডি বোর্ডে দেখতে পাচ্ছ। আর এর মধ্যে তা হচ্ছে সেন্টেন্স নেরেশন, এবং আর স্পেসিফিকলি যদি বলি তাহলে এগুলো হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স। আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স আছে এগুলো থেকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব। আমাদের ক্লাস শুরু করি। তার পূর্বে লাইক কমেন্টস করার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লার্নার্স, প্রথম সেন্টেন্সটা আমরা পড়ি। নিপা সেড টু রিপন। নিপা রিপনকে বলল, কি বলল? উইল ইউ ডু ইট? তুমি কি ইহা করবে? অর্থ হলো রিপনকে নিপাকে প্রশ্ন করছে, জিজ্ঞাসা করছে যে তুমি কি ইহা করবে কিনা। তো আমরা কি করব? ডিরেক্ট দেওয়া আছে, আমরা ইনডিরেক্ট করব, অর্থাৎ উত্তর লিখব। নিপা, এখন আমরা কি করব? বেসিক্যালি নেরেশন করার সময় চারটা পরিবর্তন মাস্ট বি করতে হয়। এর মধ্যে একটা হচ্ছে যে রিপোর্টিং ভার্বের, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আমরা কি করব? ভার্বের পরিবর্তন করব। তো নিপা এখন এক্ষেত্রে আমরা কি করব? সেটার পরিবর্তে কি লিখব? আস্কড লিখব। সেটার পরিবর্তে আস্কড। প্রশ্ন হচ্ছে সেটার পরিবর্তে আস্কড কেন? আমরা অ্যাসার্টিভে কি লিখি? টোল্ড লিখি। এখন ইন্টারগেটিভে আস্কড লিখব কেন? কারণ হচ্ছে ইন্টারগেটিভ দ্বারা প্রশ্ন করা বোঝায়, যেহেতু এই প্রশ্ন করা বোঝায় এই কারণে আমরা আস্কড লিখব। নিপা আস্কড রিপন। নিপা রিপনকে জিজ্ঞাসা করছিল। এখন এখানে কি আছে? কমা, ইনভার্টেড কমার পরিবর্তন করা লাগে তারপরে ভার্বের পরে। এক্ষেত্রে আমরা কি লিখব? আমরা কমা, ইনভার্টেড কমার পরিবর্তে এখানে ইফ লিখব। এখন প্রশ্ন হচ্ছে ইফ কেন লিখব? অ্যাসার্টিভের সময় আমরা কি লিখি? দ্যাট লিখি। এখন ইন্টারগেটিভের সময় ইফ লিখতেছি কেন? কারণ কথা হচ্ছে প্রশ্নের মধ্যে নিহিত আছে উত্তর, কারণ এটা ইন্টারগেটিভ। ইন্টারগেটিভ থাকলে কমা, ইনভার্টেড কমার পরিবর্তে ইফ লেখা লাগে, তবে শর্ত হচ্ছে এর উত্তরে হা বা না যদি বলা যায় তাহলে, অর্থাৎ অক্সিলারি ভার্ব যুক্ত থাকলে। এখানে যদি অক্সিলারি ভার্ব থাকে, ডাব্লিউএস কোশ্চেন না থাকে এবং উত্তরে যদি হা বা না বলা যায়, তাহলে আমরা কি করব? ইফ লিখব। আর যদি উত্তরে যদি হা বা না বলা যায়, তাহলে কি থাকবে? এখানে ডাব্লিউএস কোশ্চেন থাকবে, হো, হুইচ, হাউ, হোয়াট, এরকম। তখন ওইটাই আমরা এখানে কনজাংশন হিসেবে লিখব। তাহলে লিখলাম কি? কমা, ইনভার্টেড কমার পরিবর্তে ইফ। তারপরে পরিবর্তন পার্সনের। পার্সন কি আছে? ইউ আছে। আমরা জানি যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে সাবজেক্টকে বোঝায়। এখানে যদি স্পিচের মধ্যে ফার্স্ট পার্সন থাকে সাবজেক্টকে বোঝায়, যদি সেকেন্ড পার্সন থাকে যেহেতু ইউ আছে তাহলে অবজেক্টকে বোঝায়, এখানে অবজেক্টকে বোঝাইছে। আর যদি থার্ড পার্সন থাকে তাহলে পরিবর্তন হয় না, যেহেতু ইউ আছে। আমরা রিপন মিন করছি, রিপনের পরিবর্তে আমরা কি লিখবো? হি লিখবো। তারপর আমরা কি করবো? টেন্সের পরিবর্তন করব বা ভার্বের পরিবর্তন করব। উইল, আর এখানে আছে মূল ভার্ব ডু। অর্থ হচ্ছে শ্যাল উইল প্লাস বি অন কোন টেন্স? ফিউচার ইনডেফিনিট টেন্স। তাহলে শ্যাল উইল যদি থাকে প্লাস বি অন থাকে ফিউচার ইনডেফিনিট, আমরা উইলের পরিবর্তে কি লিখবো? উড লিখবো, হি উড। তারপরে ডো আছে, যেহেতু মোডালি এটা উড শ্যাল, শুড, উইল, উড। এই উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড, এটা মোডালের অন্তর্ভুক্ত। আর মোডালের পরে ভার্ব প্রেজেন্ট ফর্মে বসে, এটা কোনো চেঞ্জ হয় না, উইল হোক বা উড হোক। এই কারণে প্রেজেন্ট ফর্মে ডো ঠিক আছে, এটা দ্বারা টেন্স পরিবর্তন হয়েছে। হি উড ডো, যেহেতু শেষে ইট আছে আমরা ইট লিখবো। শেষে ফুল স্টপ, কমা, ইনভার্টেড কমার চিহ্ন যেটা ছিল এটা উঠে যাবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তারপরে সেকেন্ড ওয়ান, রাকিব সেড টু সাকিব, ডু ইউ লাইক কফি? তুমি কি কফি পছন্দ করো? রাকিব কি করছে? সাকিব রে বলছে বা জিজ্ঞেস করছে যে তুমি কি কফি পছন্দ করো। এক্ষেত্রে এটার মতো এটা ইন্টারগেটিভ, তাহলে আমরা কি লিখবো? রাকিব সেড টু পরে কি লিখবো? তাহলে যেহেতু আস্কড লিখবো কেন? কারণ এটা ইন্টারগেটিভ সেন্টেন্স, শেষ প্রশ্নবোধক চিহ্ন আছে। রাকিব আস্কড সাকিব, সেড টুর পরিবর্তে সাকিব, কমেন্ট পরিবর্তে কি লিখবো? ইফ লিখবো। কেন ইফ লিখবো? কারণ এখানে ডাব্লিউএস কোশ্চেন নাই বা উত্তরে বা হা না বলা যায়। ডু ইউ লাইক কফি? তুমি কি কফি পছন্দ করো? ইয়েস, অথবা বলা যায় নো, যে আমি কফি পছন্দ করি অথবা কফি পছন্দ করি না। এই কারণে আমরা ইফ লিখবো। তারপরে কি আছে? পার্সন কি আছে? ইউ আছে। যেহেতু ইউ আছে, কারে মিন করে? অবজেক্ট মিন করে। অবজেক্ট কি আছে? ইউ দ্বারা অবজেক্ট মিন করে। এখানে যে থাকবে সাকিব মিন করছে, সাকিব যেহেতু ছেলে আমরা কি লিখবো? হি।
রাকিব ও ছেলে কিন্তু মেন করছে অবজেক্টে, আর ফার্স্ট পারসন থাকলে সাবজেক্টে বোঝায়, থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন নাই। তাহলে আমরা কি লিখবো? ইফ হি, এখানে আছে ডো আছে, তারপরে মূল ভার্ব আছে লাইক। যেহেতু ডো আছে, মূল ভার্ব আছে লাইক, এর অর্থ হচ্ছে এটা প্রেজেন্ট টেন্স করছে। যদি কোনো সেন্টেন্সের মধ্যে মূল ভার্ব থাকে এবং ডো থাকে তাহলে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট, আর যদি ডিড থাকে, প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে পাস্ট ইনডিফিনিট। তাহলে আমরা কি লিখবো? হি লাইকড, কি আছে? কফি, কফি। তাহলে কি ছিল প্রশ্ন? রাকিব সেড টু সাকিব, রাকিব সাকিবকে প্রশ্ন করছে, ডু ইউ লাইক কফি, তুমি কি কফি পছন্দ করো? রাকিব আস্কড সাকিব ইফ হি লাইক কফি, রাকিব সাকিব প্রশ্ন করেছে সে কফি পছন্দ করতো কিনা বা করেছিল কিনা। এটা হচ্ছে এখন ডিরেক্ট ছিল, এটা ইনডিরেক্ট হয়ে গেছে উত্তরে। এখানে কোনো কমা ইনভার্টেড কমা নাই, সব অ্যাসার্টিভ হয়ে গেছে উত্তর, আর আগে ছিল ইন্টারগেটিভ। তারপরে থার্ড ওয়ান, দ্য টিচার সেড, দ্য টিচার সেড হু আর ইউ, শিক্ষক প্রশ্ন করছে তুমি কে। এটা ছাত্রকে হয়তো প্রশ্ন করছে, এরকম হতে পারে। তাহলে আমরা এই ক্ষেত্রে কি লিখবো? দ্য টিচার, দ্য টিচার সেড করতে কি লিখবো? যেহেতু ইন্টারগেটিভ আস্কড লিখবো, টিচার আস্কড। এক্ষেত্রে যেহেতু অবজেক্ট দেওয়া নাই, কাকে প্রশ্ন করছে? ছাত্রকে বা অন্য কোনো ব্যক্তিকে কিনা, এক্ষেত্রে আমরা অবজেক্ট লিখবো না। যদি প্যাসেজ নারেশন হইতো তাহলে আমরা কি করতাম? প্যাসেজের আলোকে অন্য কোথাও হয়তো স্টুডেন্ট বা কাকে প্রশ্ন যে উল্লেখ থাকতো, ওইটা আমরা কি করতাম? খুঁজে বের করে এখানে লিখতাম। যেহেতু উল্লেখ নাই, এটা সেন্টেন্স নারেশন, অতএব লেখার দরকার নেই। এখন কমা ইনভার্টেড কমার পরিবর্তে কি লিখবো? কমা ইনভার্টেড কমার পরিবর্তে লিখবো এখন হু আর ইউ, তুমি কে। ইয়েস, তুমি কে? নো, বলা যায় না, বলা যায় না। এগুলাতে বলা যাইতো, যেহেতু এগুলাতে বলা যায় না, কারণ কি? কারণ এখানে ডাব্লিউএস কোশ্চেন আছে, আর ডাব্লিউএস কোশ্চেন থাকলে উত্তরে হা বা না বলা যায় না, আমাদেরকে এক্সপ্লেন করতে হয়, মানে উত্তর দিতে হয়, আই এম সাকিব, আই এম করিম, এরকম। এক্ষেত্রে হু থাকলে কনজাংশন হিসেবে হু বা যেই ডাব্লিউএস কোশ্চেন থাকবে ওইটাই বসবে। তাহলে টিচার আস্কড হু, যেহেতু ইউ আছে এখানে পার্সন, ইউ দ্বারা কারে মিন করে? অবজেক্ট, অবজেক্ট এখানে নাই, তা আমরা ধরে নিব ছাত্র, যে কোনো কিছু ছাত্র, ছেলের ছাত্র ধরে নিব, এই কারণে আমরা লিখবো হি। যেহেতু আছে আর, হি এর সাথে যেহেতু আর থাকলে কি জানি আমরা? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এম ইজ আর। আমরা পাস্ট ইনডিফিনিট নিলে ওয়াজ ওয়ার ব্যবহার করা লাগবে। যেহেতু হি আছে এখানে, হি এর সাথে কি ম্যাচ করে? হি এর সাথে ম্যাচ করে হচ্ছে ওয়াজ, ওয়াজ ওয়ার থেকে ও হি ওয়াজ, কি হয়ে গেছে? অ্যাসার্টিভ হয়ে গেছে। দ্য টিচার সেড হু আর ইউ, দ্য টিচার আস্কড হু হি ওয়াজ। করিম সেড টু কামাল, করিম কামালকে প্রশ্ন করছে, কি প্রশ্ন করছে? হোয়াট ডিড ইউ ওয়ান্ট, তুমি কি চেয়েছিলে? হোয়াট ডিড ইউ ওয়ান্ট, তুমি কি চেয়েছিলে? এক্ষেত্রে আমরা কি লিখবো? করিম, যা আছে তো লিখবোই, করিম সেড টু পড়তে লিখবো কি? আস্কড, যেহেতু ইন্টারগেটিভ, এটা ইন্টারগেটিভ, সবগুলো ইন্টারগেটিভ। করিম আস্কড কামাল, করিম কামালকে প্রশ্ন করছে, কি প্রশ্ন করছে? এখন কমা ইনভার্টেড কমা চেঞ্জ করবো আমরা ভার্বের পরে, এখানে টু আছে, সেড টু, টু সেড টু পরে আমরা লিখলাম আস্কড, তাহলে কি লিখবো? কমা ইনভার্টেড কমার পরে লিখবো, যেহেতু ডাব্লিউএস কোশ্চেন আছে এখানে, ডাব্লিউএস কোশ্চেন হোয়াট, হোয়াটই লিখবো। এটাতে উত্তর হা বা না বলা যায় না, এই কারণে এখানে ইফ লেখার সুযোগ নাই, এর বাকি প্রথম দুইটার মতো। তাহলে হোয়াট লিখলাম, তারপরে কি লিখবো? দেখবো পার্সন কি আছে, হোয়াট ডিড ইউ ওয়ান্ট, ইউ আছে, ইউ দ্বারা কারে মিন করে? অবজেক্ট মিন করে। অবজেক্ট কি আছে? কামাল আছে, তো কামাল যেহেতু ছেলে, তারপরে লিখবো কি আমরা? হি, হোয়াট হি। এখন ভার্বের পরিবর্তন করব, ডিড আছে, ভার্ব প্রেজেন্ট ফর্ম আছে। আমরা যদি কোনো ডাব্লিউএস কোশ্চেন যুক্ত কোনো সেন্টেন্সের মধ্যে বা ইন্টারগেটিভ সেন্টেন্সের মধ্যে ডিড পাই, তারপর ভার্ব প্রেজেন্ট ফর্ম পাই, তাহলে আমরা এটাকে ধরে নিব পাস্ট ইনডিফিনিট, যদিও এটা প্রেজেন্ট ফর্ম। পাস্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট থাকলে আমরা নারেশন করার সময় কি করব? পাস্ট কন্টিনিউয়াস বাদ দিয়ে পাস্ট পারফেক্টে চলে যাবো, মানে একটা বাদ দিয়ে আরেকটাতে। প্রেজেন্ট থাকলে যেগুলো যে নামে থাকবে পাস্টে, ওই নামেই আমরা যাব, সেম সমান্তরাল। আর পাস্টে থাকলে একটা বাদ দিয়ে আরেকটা। তাহলে যেহেতু পাস্ট ইনডিফিনিট আছে, আমরা পাস্ট পারফেক্টে লিখবো। তাহলে কি লিখবো? হি হ্যাড, ওয়ান্ট আছে, ওয়ান্টেড, হোয়াট হি হ্যাড ওয়ান্টেড, হ্যাড প্লাস বি3 পাস্ট পারফেক্ট টেন্স।
ডিয়ার লার্নার্স, এ হচ্ছে নেরেশনের মধ্যে ইন্টারগেটিভ থেকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নেওয়ার সিস্টেম বা রুলস। আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।